ডিফেক্ট, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, প্যালোর স্ট্যাটালজি, তাহলে তখন টিচার জিজ্ঞেস করবে কনজেটাল হার্ট ডিজিজ কয় রকম, তুমি বলবা স্যার অ্যাসাইনোটিক আছে, সাইনোটিক আছে। এটা কিসের উপর ভাগ করা হয়েছে? অ্যাসাইনোটিক এবং সাইনোটিক প্রেজেন্স অফ সাইনোসিসের উপর, সেন্ট্রাল সাইনোসিসের উপর। সেন্ট্রাল সাইনোসিস কোথায় থেকে? টিপ অফ দ্য টাং। তারপর জিজ্ঞেস করবে এখানে, না বুঝলে জিজ্ঞেস করবা সাথে সাথে, এখানে ডিফেক্টটা কোথায়? অ্যাসাইনোটিকে ডিফেক্ট তোমার তোমার লেফট টু রাইট। জি শোনা যায় না? জি স্যার শোনা যায়। শোনা যায়? জি স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যায়, গুড। তাহলে তোমরা মিউট থাকো, শেষের দিকে করো মিউট হইও। এখন না এখন মিউট থাকবা, এখন তোমাদের তাহলে আমার সুবিধা হবে সকালের ক্লাস যেহেতু তোমরা বুঝবা। অ্যাসাইনোটিক গতকাল বলে দিছি লেফট টু রাইট টার্ন, সার্কের সাথে সাথে ডিফেক্ট বলবা। সাইনোটিক হার্ট ডিজিজে রাইট টু লেফট টার্ন বলবা। কয়েকটা অ্যাসাইনোটিক হার্ট ডিজিজের এক্সাম্পল দাও, বিএসডি, এসডি, পিডিএ। আর সাইনোটিক হার্ট ডিজিজের এক্সাম্পল প্যালোস্ট্যাটালজি এক নম্বরে রাখবা, ট্রান্সপোজিশন অফ গ্রেড ভেসেলস, টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস রিটার্ন, সিঙ্গেল ভেন্ট্রিকল। এবং তুমি আন্ডার গ্রাজুয়েট হিসাবে তোমাকে যেটা সবচেয়ে বেশি জানতে হবে প্যালোস্ট্যাটালজি, অন্য কিছু না জানলেও তোমার চলবে। এখন প্যালোস্ট্যাটালজি তুমি যদি হার্টের আর প্যালোস্ট্যাটালজি তোমাকে আমরা কোথায় পাবো? কি পজিশন হয়? ভেন্ট্রিকুলার সেপ্টাম ডিফেক্ট থেকে দিতে পারে অথবা প্যালোস্ট্যাটালজি থেকে দিতে পারে। একটা ম্যান্ডেটরি কোয়েশ্চেন থাকে কার্ডিওভাস্কুলার সিস্টেম, এসিকিউ থাকতে পারে, এমসিকিউ থাকতে পারে, বাইরা বোর্ডে থাকতে পারে। তোমার পেডিয়াট্রিক্স আর গতকাল বলছিলাম দুইটা শর্ট কেস ম্যান্ডেটরি, সেখানে যদি একটা কার্ডিয়াক ডিফেক্ট পায় পরীক্ষার হলে দিয়ে দিবে। যেহেতু ম্যান্ডেটরি তোমাকে অবশ্যই দুইটা শর্ট কেস পরীক্ষার দিন ফেস করতে হবে। তাহলে তোমাদেরকে একটা আমি কোয়েশ্চেন দিই, দেখো তোমরা সলভ করতে পারো কিনা। সবাই শুনতেছো? শোনা যায় তো? জি স্যার শুনতে পাচ্ছি। মাঝে মাঝে একটু আনমিউট করে রেসপন্স করো। A 2 years old boy presented with blue discoloration of the lips and tongues. On examination, you found there is no pallor, no edema, no respiratory distress, but there is cyanosis and clubbing present. What is the most likely diagnosis? Most likely diagnosis কি মনে হয় এবার? 2 years old boy present with মা বলতেছে fluid discoloration of skin from early childhood, বয়স এখন 2 বছর। আর তুমি এক্সামিনেশন করে পেলা কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস নাই, ইডেমা নাই, প্যালোর নাই, আছে সায়ানোসিস, আছে ক্লাবিং। ডায়াগনোসিস কি হতে পারে? রেসপিরেটরি ডিস্ট্রেস কিন্তু নাই, প্যালোস্ট্যাটালজি। গুড। যদি তোমার লেস লাগিয়ে দেয় পেশেন্ট প্রেজেন্ট উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস, প্যালোস্ট্যাটালজি থেকে সরে যাবা না থাকবা? রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে না প্যালোস্ট্যাটালজিতে? হতে পারে রেসপিরেটরি ডিস্ট্রেস কোন সময় হয়? জি স্যার। প্যালোস্ট্যাটালজিতে রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে। একটা কন্ডিশনে গিয়ে হয়ে যেতে পারে যখন কোনো ব্লাড লাংসে যাবে যেতে পারে, যেতে যাবে না। তাহলে এখন আমরা প্যালোস্ট্যাটালজি পরীক্ষার দিন আমরা, তাহলে তোমার কোয়েশ্চেন হচ্ছে এটা, প্যালোস্ট্যাটালজি at 2 years old boy present with is blue discoloration of skin and mucous membrane. Mother stated that patient boy suffering from early childhood. On examination you found no pallor, no edema, no respiratory distress, but there is cyanosis and clubbing present. What is your diagnosis? Palostatology. What are the components of palostatology? Palostatology তো কয়টা কম্পোনেন্ট থাকে? 4টা কম্পোনেন্ট থাকে। তুমি যদি আর্টের চেম্বার গুলো চিন্তা, আর্টের চেম্বার কয়টা? 4টা আমরা জানি। রাইট এট্রিয়াম, আমরা জানি রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল,
লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে, তাহলে এখন মূল ডিফেক্টটা কোথায়? প্রাইমারি ডিফেক্ট হচ্ছে কোথায়? রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড বেরোতে পারে না, রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন, যেটাকে তোমরা পালমোনারি স্টেনোসিস বলতে চাও। রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড বেরোতে পারে না, এটা হচ্ছে প্রাইমারি একটা ডিফেক্ট। এবং সাথে কি আছে? ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। তাহলে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো যদি অবস্ট্রাকশন থাকে, ওখান থেকে যদি ব্লাড বেরোতে না পারে, সেই ব্লাডটা যদি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট প্রাইমারি লিশন আরেকটা থাকে, তাহলে ব্লাড গুলো কোথায় চলে যাবে? লেফট সাইডে। লেফট সাইডে যদি চলে যায়, ডিঅক্সিনেটেড ব্লাড শরীর থেকে, যেটা ডিঅক্সিনেটেড ব্লাড চলে আসলো রাইট সাইডে, ওটা বেরোতে পারতেছে না রাইট ভেন্ট্রিকল থেকে ডিউ টু পালমোনারি স্টেনোসিস। আরো যদি শুদ্ধ করে বলি, রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন, কারণ সেখানে ইনফান্ডিবুলাম আছে। তাহলে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশনের জন্য ব্লাড বেরোতে পারতেছে না, এই ব্লাড মিক্সিং হয়ে যায় লেফট ভেন্ট্রিকুলার সাথে থ্রু ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এটা হলো প্রাইমারি ডিফেক্ট। এবং এই কারণে রাইট ভেন্ট্রিকলকে কাজ করতে 3 গুণ কাজ করতে হয়, সে কারণে কি হয়ে যায়? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এবং আরেকটা লিশন আছে, আমরা জানি কি অ্যাওয়ার্টা নরমালি কোত্থেকে অরিজিন হয়? লেফট ভেন্ট্রিকল থেকে। যখন ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এত বেশি থাকে, অ্যাওয়ার্টার অরিজিন ডেভেলপমেন্টাল একটা ডিফেক্ট হয়, সে কি করে? লেফট এবং রাইট দুইটা ভেন্ট্রিকল থেকে তার অরিজিন নেয়। এটাকে বলে ওভার রাইডিং অফ দ্য অ্যাওয়ার্টা। ওভার রাইডিং অফ দ্য অ্যাওয়ার্টা মানে অ্যাওয়ার্টার অরিজিন রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল হয়। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টটা এত উপরে থাকে যে দুই দিক থেকে তার অরিজিন হয় অ্যাওয়ার্টা, সেই জন্য এটা শব্দ হচ্ছে ওভার রাইডিং অফ দ্য অ্যাওয়ার্টা। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। কি কি বলছি বলো, কম্পোনেন্ট কি কি বলছি সাইডটা বলো তো দেখি। 1 নাম্বার কি বলছি? স্যার পালমোনারি স্টেনোসিস। হ্যাঁ। 2 নাম্বার ব্লাড বেরোতে না। হ্যাঁ, 2 নাম্বার ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। ভেন্ট্রিকুলার, তাহলে ব্লাড চলে গেল লেফট সাইডে, মিক্সিং হয়ে গেল। আর রাইট ভেন্ট্রিকল কি হবে? হাইপারট্রফি কি হবে? হাইপারট্রফি। হাইপারট্রফি। 4 নাম্বার কি বলছি? ওভার রাইডিং অফ অ্যাওর্টা স্যার। লাস্টে ওটা দ্বারা কি বোঝায়? লেফট ভেন্ট্রিকল এবং রাইট ভেন্ট্রিকল দুইটা থেকেই অ্যাওর্টার অরিজিনটা হবে। অ্যাওয়ার্টার অরিজিন হবে। তাহলে আমাদের এই বেসিক একটা জিনিস যদি জিজ্ঞেস করে, কার্ডিওভাস্কুলার সিস্টেম একটা বায়োটিক্সে তোমার ধরবে কনজেনিটাল হার্ট ডিজিজ, পেডিয়াট্রিক্স বা অ্যাবোর্ডে। আর অ্যাডাল্টে ধরবে ভালভুলার ভালভুলার ডিজিজ গুলো arteries commonly প্যালোস্ট্যাটালজি। এটা 8% ইনসিডেন্স। এটা এখন তোমার এবং গ্রোথ ফেলিউর হয়। স্যার কথা বোঝা যাচ্ছে না। ক্রনিক হাইপোক্সিয়ার জন্য তার কি হয়? হ্যালো, শোনা যায়? শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যায় কিনা? স্যার মাঝখানে কিছুক্ষণ শোনা যায় নাই। এখন শোনা যায়? ওয়াইফাই এর সমস্যা, মোবাইলে আছি আমি এখন। শোনা যাচ্ছে? জি স্যার। হ্যালো, জি
স্যার এখন শোনা যাচ্ছে স্যার। শোনা যায় না? এখন শোনা যায়? জি স্যার এখন শুনতে পাচ্ছি। শোনা যায় এখন? হ্যাঁ শোনা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা, ওয়াইফাই অনেক সমস্যা করতেছে, একবার এদিকে যায় একবার। আচ্ছা তাহলে আমরা ছিলাম প্যারাস্ট্যাটলজির কম্পোনেন্ট। আর প্যারাস্ট্যাটলজি আমাদের ওয়ার্ডে কখন ভর্তি হয়? যখন রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, কনভালশন হয়। হাইপোক্সিয়ার জন্য রেসপিরেটরি ডিস্ট্রেস, কনভালশন। একটা প্যারাস্ট্যাটলজি রোগী ডায়াগনোসিস, আরেকটা এসে কিউ কোশ্চেন দিচ্ছি তোমাদেরকে। A patient diagnosed case of প্যারাস্ট্যাটলজি, 3 years old child। 3 বছরের একটা বাচ্চার ডায়াগনোসিস অফ প্যারাস্ট্যাটলজি, আগে থেকে ডায়াগনোস। তুমি যখন ইভিনিং ডিউটি করতেছো, প্রেজেন্ট admitted with the complaint of severe respiratory distress and convulsion, drowsy, what is the most likely diagnosis কি বলো? ওর তো প্যারাস্ট্যাটলজি আছে ডায়াগনোসিস, সে বলতেছে রেসপিরেটরি ডিস্ট্রেস কনভালশন নিয়ে। কি হতে পারে ডায়াগনোসিস? কি হতে পারে? 3 বছরের একটা বাচ্চা ডায়াগনোসিস প্যারাস্ট্যাটলজি, পরীক্ষার দিন দিবে এটা, পেঁচাই দিবে, বলবে admitted with complaint of respiratory distress and convulsion, patient is drowsy, cyanose। এই কন্ডিশনটাকে কি বলে? একটা কন্ডিশন নাম আছে, এক ধরনের স্পেল। কি ধরনের স্পেল এটা? কেউ উত্তর দাও। নাম শুনছো? হাইপারসাইনোটিক স্পেল। হ্যালো, নাম শুনছো হাইপারসাইনোটিক স্পেল? না স্যার। হাইপারসাইনোটিক স্পেল, এটাকে বলে হাইপারসাইনোটিক স্পেল। পরীক্ষার দিন সব একই প্রশ্ন দেয় না, 2-3টা অপশন থাকে, ঘুরাই দেয় অনেক সময়। আগে আবার বলি কোশ্চেনটা। 3 বছরের একটা বাচ্চা ডায়াগনোস কেস অফ প্যারাস্ট্যাটলজি, admitted in the ward with the complaint of respiratory distress, severe respiratory distress, convulsion, drowsiness, cyanose। এটাকে কি বলে? হাইপারসাইনোটিক স্পেল। এই হাইপারসাইনোটিক স্পেল তুমি কিভাবে ম্যানেজ করবা? হাইপারসাইনোটিক স্পেল কিভাবে ম্যানেজ করবা, এটা হলো ফার্স্ট কোশ্চেন। তাহলে তোমার ডায়াগনোসিসের জন্য তুমি 1 নাম্বার পাবা, ডায়াগনোসিস হবে প্যারাস্ট্যাটলজি উইথ হাইপারসাইনোটিক স্পেল। 2 নাম্বার হবে হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন ইউ ওয়ান্ট টু ডু। তারপর 3 নাম্বার আসবে প্যারাস্ট্যাটলজিকে তোমার এই হাইপারসাইনোটিক স্পেল আমরা কিভাবে ম্যানেজ করব। তাহলে প্যারাস্ট্যাটলজির যদি আমরা সিম্পটমে যাই, শুরু থেকে কম্পোনেন্ট গুলো বললাম, আমি এসকিউ কোশ্চেনও বললাম, এমসিকিউ তে এরকম দিতে পারে। তাহলে আমরা আবার সিম্পটমে চলে যাই। মা বলবে কি, আমার বাচ্চাটার ছোটকাল থেকে স্কিনে ফ্লুইড ডিসকালারেশন হয়, মানে সায়ানোসিস থাকে, গ্রোথ ফেলিওর, অন্য বাচ্চার মতো বাড়ে না। বাচ্চা একটু দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করলে কি হয়ে যায়, তোমার শ্বাসকষ্টের মতো হয়, এবং তার সাইনোসিস, মানে মা তো সাইনোসিস বলবে না, মা বলবে ফ্লুইড ডিসকালারেশন অফ দা লিপস এন্ড মাউথ, ফ্লুইড ডিসকালারেশন হবে। তাহলে ফ্লুইড ডিসকালারেশন অফ লিপস এন্ড মাউথ, মা এটা বলবে। গ্রোথ ফেলিওর, অন্য বাচ্চার মতো বাড়ে না। আর কি হয়, বাচ্চা তার যখন এই কন্ডিশন হয়, মাটিতে শুয়ে পড়ে, উল্টায়ে শুয়ে পড়ে, অনেকটা নি সেস্ট পজিশনে চলে যায়। মা বলবে এই কথা, সিম্পটম। তাহলে তোমাকে যদি সিম্পটম জিজ্ঞেস করবে, বলবা এটা আর্লি চাইল্ডহুড থেকে প্রেজেন্টেশন হয়, ফ্লুইড ডিসকালারেশন থাকে অফ ইজ তোমার মিউকাস মেমব্রেন, দ্যাট ইজ টিপ অফ দ্য টাং, লিপস, এগুলো বলবা। তারপর তার গ্রোথ ফেলিউর থাকে, এবং সে মাঝে মাঝে তার কি হয়, রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, যখন তার রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন যদি সিভিয়ার হয়ে যায়, তার রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে। আর মা এই কন্ডিশন নিয়ে ঘুরতে থাকবে। তুমি সিম্পটম হচ্ছে এগুলো। সাইন কি বাবা? সাইন তোমাকে 2 ভাগে ভাগ করতে হবে। 1 নম্বর হচ্ছে জেনারেল এক্সামিনেশন, 2 নাম্বার হচ্ছে সিস্টেমিক এক্সামিনেশন।
জেনারেল এক্সিবিশনে কি পাবা? 1 নাম্বার বলবো স্যার সেন্ট্রাল সাইনোসিস পাবো, 2 নাম্বার ক্লাবিং, অনেকদিন যদি সাইনোসিস থাকে হাইপোক্সিক কন্ডিশনে ভুগে তাহলে ক্লাবিং পাবো, 3 নাম্বার কি বলবা? গ্রোথ ফেলিওর, আর হাইট ওয়েট কি হবে? কমে যাবে, অন্য বাচ্চার মতো হবে না, অনেক কম, 50% 60% চলে আসবে, গ্রোথ ফেলিওর। তাহলে একটা হলো গ্রোথ ফেলিওর, একটা সেন্ট্রাল সাইনোসিস, একটা ক্লাবিং। এই 3টা কন্ডিশন তোমাকে অবশ্যই সাইনের মধ্যে, জেনারেল সাইনের মধ্যে বলতে হবে। সিস্টেমিক এক্সামিনেশন, আমরা গতকাল বলছিলাম সিস্টেমিক এক্সামিনেশন করতে হলে এখানে আমরা কি করব? প্রিকোডিয়াম করব। প্রথমে কার্ডিওভাস্কুলার সিস্টেম, পালস দিয়ে শুরু হয়, পালসটা দেখবো কি রকম, পালস রেট তার কি রকম, দেখা যাচ্ছে তার পালস রেট নরমাল আছে, তার ব্লাড প্রেশার মেজারমেন্ট করবা, তারপর তার জেবিপি ছোট বাচ্চাদের ইউজুয়ালি দেখা যায় না, শর্ট নেক, গতকাল বলছি 2-3 বছরের বাচ্চা পাবা না। তাহলে আমরা পালস, কার্ডিওভাস্কুলার সিস্টেম, ব্লাড প্রেশার, জুগুলার ভেনাস প্রেশার, তারপর এক্সামিনেশন করব কি প্রিকর্ডিয়াম। প্রিকর্ডিয়ামে আমরা কি, প্রিকর্ডিয়ামে আমাকে দেখতে হবে তোমার প্রিকর্ডিয়ামের কন্ডিশন কেমন। আর এখানে তোমার সাধারণত প্রিকর্ডিয়াম তোমার বালজিং থাকে না, প্রিকর্ডিয়াম বালজিং আর্লি অবস্থায় পাবা না, প্রিকর্ডিয়ামে ভিজিবল পেরিস্টালসিস পেতেও পারো, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি তোমার পালপেশন। আমরা ইন্সপেকশনের যে পালপেশন এখানে আরো গুরুত্বপূর্ণ প্রিকর্ডিয়ামে। পালপেশনে যখন তুমি হাত বসাবা, আমি যখন হাত বসাবো এখানে অ্যাপিক্যাল এরিয়া আছে, তোমার ট্রাইকাসপিড এরিয়া আছে, পালমোনারি এরিয়া আছে, অ্যাওর্টিক এরিয়া আছে, আর এদিকে কি আছে? লেফট প্যারাস্টার্নাল রিজন। আমি যখন লেফট প্যারাস্টার্নাল রিজনে হাত বসাবো ওখানে কি পাবো? লেফট প্যারাস্টার্নাল হিপ। এটা কেন হয় লেফট প্যারাস্টার্নাল হিপ? এই রোগীর, এই পেশেন্টের লেফট রিজনে লিফটিং মানে কি হবে? তোমার লেফট প্যারাস্টার্নাল লিফ পাবা, তোমার হাতকে পুশ করতেছে, কেন হয় বলতে পারবা? লেফট প্যারাস্টার্নাল লিফ, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। গুড। এখানে আমরা যেহেতু প্রাইমারি কম্পোনেন্ট বলছি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, সেজন্য লেফট প্যারাস্টার্নাল লিফট এখানে অবশ্যই পাবা। তারপর আমরা কি করব? অন্য এরিয়া গুলো দেখে নিব, পালমোনারি এরিয়া, অ্যাওর্টিক এরিয়া, তোমার অ্যাপেক্স কোথায় আছে রিজনে, এগুলো আমরা দেখব, কিন্তু আমরা গুরুত্ব দিব লেফট প্যারাস্টার্নাল লিফ পালপেশন। তারপর আসো পারকাশনের গুরুত্ব নাই, বাচ্চাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম প্রিকোডিয়াম এক্সামিনেশন করবা, যদি প্রয়োজন মনে না করো প্রিকোডিয়াম পারকাশন। আমরা প্রিকোডিয়াম পারকাশন বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত করা হয় না, যদি মনে করো যে এটা করা দরকার, সাপোজ পেরিকার্ডিয়াল ইফিউশন, ওই ধরনের যদি রোগী হয় বড় বাচ্চা, তোমার সাসপিশন হয়, তখন তুমি করবা। পেরিকার্ডিয়াল ইফিউশন হলে তো তুমি পালস দেখে বুঝবা, পালস দেখবা লো ভলিউম। সাধারণত যেটা সামারি বাচ্চাদের ক্ষেত্রে পারকাশনের গুরুত্ব কম যদি পেরিকার্ডিয়াল ইফিউশন না হয়, ছোট বাচ্চার ক্ষেত্রে তেমন। হ্যাঁ বলো। বাচ্চাদের ক্ষেত্রে আমরা সাধারণত পারকাশন করি না, কারণ ওর চেস্ট ছোট, প্রিকোডিয়ামে পারকাশন করি না, কিন্তু চেস্ট ওভারঅল চেস্ট এক্সামিনেশন দিলে তোমাকে পারকাশন করতে হবে, কিন্তু যখন প্রিকোডিয়াম ছোট একটা স্পেসে দিবে ওখানে সাধারণত পারকাশন করি না। আমরা করব অসকালটেশন। অসকালটেশনে কি করব? প্রথমে ফার্স্ট আল্ট্রাসাউন্ড দেখব। ফার্স্ট আল্ট্রাসাউন্ড কেন হয়? অ্যাওর্টিক এবং ভেন্ট্রিকুলার ওই যে তোমার ট্রাইকাসপিড এবং মাইট্রাল ভালভ ক্লোজারের জন্য এটা নরমাল থাকে, আর এখানে কোনো সমস্যা এখনো হয় নাই, তাহলে ফার্স্ট আল্ট্রাসাউন্ড নরমাল থাকে। সেকেন্ড আল্ট্রাসাউন্ডের সমস্যা হয়ে যায়। সেকেন্ড আল্ট্রাসাউন্ডের জানো কয়টা কম্পোনেন্ট? 2টা কম্পোনেন্ট, একটা হচ্ছে অ্যাওর্টিক আর একটা হচ্ছে পালমোনারি কম্পোনেন্ট। যেহেতু পালমোনারি দিয়ে ব্লাড যেতে পারে না, বললা স্যার পালমোনারি স্টেনোসিস অথবা রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন, ওখানে পালমোনারি কোনো সাউন্ড তৈরি হবে না, ব্লাডে যেতে পারে না, তাহলে পালমোনারি কোনো সাউন্ড যে কম্পোনেন্ট P2টা পাবা না, তাহলে শুধু অ্যাওর্টিক কম্পোনেন্ট পাওয়া, অনলি অ্যাওর্টিক কম্পোনেন্ট। সেকেন্ড আল্ট্রাসাউন্ডে 2টা কম্পোনেন্ট থাকে, A2 অ্যাওর্টিক কম্পোনেন্ট, P2
তোমার পালমোনারি কম্পোনেন্ট। যেহেতু রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন স্টেনোসিস থাকে, সেক্ষেত্রে আমরা সেটা পাবো না, আমরা কি পাবো? অনলি অ্যাওয়ার্টিক কম্পোনেন্ট, সেকেন্ড আউটসাউন্ড। ক্লিয়ার হয়েছে এটা? সেকেন্ড আউটসাউন্ডে আমরা শুধু অ্যাওয়ার্টিক কম্পোনেন্টটা পাবো। দুইটা কম্পোনেন্ট থাকে, পালমোনারি কম্পোনেন্ট পাবো না, কারণ পালমোনারি ভালভ দিয়ে কোনো ব্লাড যেতে পারে না অবস্ট্রাকশনের জন্য, তাহলে কোনো সাউন্ড প্রডিউস হবে না। ওটা এমনি নিজেই কি থাকে, স্টেনোস অবস্থায় থাকে, আউটফ্লো অবস্ট্রাকশন, নিজেই তার স্পাজম করে থাকে, কোনো সাউন্ড প্রডিউস করতে পারে না, ব্লাডও যেতে পারে না। এই লাইনটা ক্লিয়ার হয়েছে সেকেন্ড আউটসাউন্ড নিয়ে? সেকেন্ড আউটসাউন্ড ক্লিয়ার হয়েছে তো? পরীক্ষার দিন দয়া করি বইলো সেকেন্ড ফার্স্ট আউটসাউন্ড নরমাল, সেকেন্ড আউটসাউন্ড অনলি অ্যাওয়ার্টিক কম্পোনেন্ট। এবার আসো তোমার মারমার। এখানে তুমি যদি মারমার শুনতে যাও, একটা ইজেকশন মারমার পেতে পারো, ইজেকশন সিস্টোলিক মারমার, ইজেকশন সিস্টোলিক মারমার পেতে পারো। সেটা তোমাকে উপরের দিকে পাবা, লেফট প্যারাস্টার্নাল জোনের উপরের দিকে। যেহেতু খুব ফোর্সফুলি ব্লাড বের করার চেষ্টা করবে, একটা ইজেকশন সিস্টোলিক মারমার পেতে পারো, মারমার নাও পেতে পারো। মারমারের চেয়ে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে সেকেন্ড আউটসাউন্ড, লেফট প্যারাস্টার্নাল রিজনে, লেফট প্যারাস্টার্নাল হিপ, এই দুইটা গুরুত্বপূর্ণ, দেখে নিবা। আর অ্যাপেক্স এখানে শিফটেড হয় না। এখানে মাইন্ডি এআর ডিজিজে কার্ডিওমেগালি সাধারণত পাওয়া যায় না। কার্ডিওমেগালি না পেলে অ্যাপেক্স তার নরমাল লোকেশন মেনটেন করে, শিফটেড হয় না, কার্ডিওমেগালি হয় না, কারণ আর্ট ডেভেলপমেন্টালি আমি দেখতেছি তার রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন ডেভেলপমেন্ট হয় নাই, ওভার রাইডিং অফ দ্য ওয়াটার, তাহলে ওয়াটারও ডেভেলপমেন্ট হয়নি, তাহলে আর্ট এর কাজ কমে যায়, সংকুচিত হয়ে যায়, তার এখানে কার্ডিওমেগালি থাকে না। এই এক্সরেটাকে কি বলে? বুট শেপ। যখন তুমি এক্সরেটা করবা, এক্সরে দেখবা এটা ওই যে শু আছে না, বুট, শুয়ের মতো দেখতে, যে বুট জুতা দেখতে, শু দেখতে যেরকম, সেরকম একটা এক্সরে পাবা। ছোট স্মল হার্ট, হার্ট বড় হয় না, এবং ওই যে পালমোনারি এবং অ্যাওয়ার্টিক যে এরিয়াটা এক্সরেতে, সেটা অনেকটা এমটি থাকে, কারণ অ্যাওয়ার্টা তেমন ডেভেলপমেন্ট হচ্ছে না, পালমোনারি তার ওইদিকে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন যেটা পালমোনারি ট্রাঙ্ক, ওটাও তেমন ডেভেলপমেন্ট হয়নি, সেজন্য ওই জায়গাটাও এমটি থাকে। এগুলো ওয়ার্ডে আসলে এক্সরে দেখানো হবে। তোমার বুট শেপ আর্ট কার্ডিওমেগালি থাকে না। এটা হলো এক্সরে একটা মনে রাখবা। তাহলে এক্সরে যদি দিয়ে দেয় অস্পিতে এক্সরে দেয়, অথবা বায়ো বোর্ডে জিজ্ঞেস করে প্যালোস্ট্যাটলজিতে কার্ডিওমেগালি হয় কিনা, বলবা স্যার কার্ডিওমেগালি হয় না। কেন হয় না? কারণ স্যার রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশনের জন্য ব্লাড যেতে পারে না, এবং এই ব্লাড মিক্সিং হয়ে যায়, মিক্সিং হয়ে অ্যাওয়ার্টা দিয়ে চলে যায়। আর্লি অবস্থায় আমরা এখানে কার্ডিওমেগালি পাবো না, এতটুক বলবা। আর বলবা কি, পালমোনারি কোনাস, যেটা পালমোনারি ট্রাঙ্ক যেখান থেকে অ্যারাইজ করে, পালমোনারি কোনাস বলে এক্সরে তোটা এমটি থাকে, তখন টিচার জিজ্ঞেস করবে লাংস এর এক্সরে, এক্সরেতে লাংস কি অবস্থায় পাবা? একজন বলো লাংসে কি কনজেস্টেড পাবা না অলিগেমিক লাং ফিল পাবা? একজন উত্তর দাও দেখি। অলিগেমিক লাং ফিল পাবা, কারণ লাংসে ব্লাড যায় না, রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন। এতটুকু যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, অলিগেমিক লাং ফিল, হ্যাঁ, অলিগেমিক লাং ফিল, বুট শেপ আর্ট, পালমোনারি কোনাস এমটি, কার্ডিওমেগালি নাই, আর্ট দেখতে ছোট, বুট শেপ মানে জুতার মতো দেখতে, সামনের দিকের জুতার সামনের অংশটুকু যেরকম থাকে, বুট শেপ, ওইরকম একটা এক্সরে অলিগেমিক তুমি প্যারোস্ট্যাটলজি ডায়াগনোসিস করতে পারবা। টিচারকে এটা বলবা অস্পিতে এই এক্সরে থাকতে পারে, অস্পিতে। তারপর এখন আমাদের আলটিমেট গোল প্যারোস্ট্যাটলজি, এবং এখন তাহলে আমরা দেখলাম প্যারোস্ট্যাটলজি কনজেটাল সাইনোটিক হার্ট ডিজিজ। পরীক্ষার দিন বলবা স্যার এটা কমন সাইনোটিক কনজেটাল হার্ট ডিজিজ, এটা সিন্স আর্লি চাইল্ডহুড থেকে প্রেজেন্টেশন থাকে, মা কি কি সিম্পটম বলবে সেটা বারবার বলছি, টিচার জিজ্ঞেস করবে সাইনোটিক হার্ট ডিজিজ আর কি কি আছে বাচ্চাদের,
বলবা ট্রান্সপোজিশন অফ গ্রেড ভেসেল, সিঙ্গেল ভেন্ট্রিকল, ট্রাইকাসপিড অ্যাট্রিশিয়া, আর একটা বললাম টোটাল অ্যানোমেনাস পালমোনারি ভেনাস রিটার্ন। এগুলোর নাম মনে রাখবা, এগুলো এত ডিটেইলস না জানলেও চলবে, কিন্তু প্যালোস্ট্যাটলজি জানতে হবে, কারণ এটা কমন। এটা আর্লি চাইল্ডহুড থেকে প্রেজেন্ট করে। এটার 6 থেকে 8% ইনসিডেন্স, 6 থেকে 8%। যত কনজেনিটাল হার্ট ডিজিজ আছে 6 থেকে 8%। সিম্পটম কি? মা কি বলবে সেটা বারবার বলছি, আর্লি চাইল্ডহুড থেকে তার এই সমস্যা থাকবে। সাইন, মেডিসিনে যে কোনো ডিজিজ পড়তে গেলে এভাবে ভাগ ভাগ করে পড়তে হয়। তাহলে সাইন কি পাবা? সাইন তোমাকে জেনারেল এক্সিবিশন, সিস্টেমিক এক্সিবিশন। জেনারেল এক্সিবিশনের গুরুত্বপূর্ণ হচ্ছে কি সেন্ট্রাল সাইনোসিস, ক্লাবিং, আর একটা কি বললাম তোমার সেন্ট্রাল সাইনোসিস ক্লাবিং, গ্রোথ ফেলিওর। ঠিক আছে, গ্রোথ ফেলিওর পাবা। আর তুমি যখন কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সিবিশন করবা, পালস দেখবা, ব্লাড প্রেসার দেখবা, জেবিপি দেখার দরকার নাই এখানে। আর দেখবা কি প্রিকোডিয়াম একটা প্যারাস্টোনাল হিপ থাকতে পারে। তারপর পাবা তুমি কি হার্ট সাউন্ড অসকালটেশন করলে, ফার্স্ট হার্ট সাউন্ড নরমাল, সেকেন্ড হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ডের পালমোনারি কম্পোনেন্ট মিসিং হয়ে যাবে, থাকবে শুধু কি অ্যাওয়ার্টিক কম্পোনেন্ট, অনলি অ্যাওয়ার্টিক কম্পোনেন্ট। আর এখানে কোনো মারমার যদি পাও, ইজেকশন সিস্টোলিক মারমার আপার জোনে পাবা। ওই যে ব্লাড বের হওয়ার চেষ্টা করবে রাইট ভেন্ট্রিকল থেকে, ওখানে একটা সিস্টোলিক মারমার পেতে পারো। ইজেকশন সিস্টোলের সময় ফোর্সফুলি ব্লাড বের হওয়ার চেষ্টা করতে পারবে পালমোনারি স্টেনোসিস দিয়ে, তাহলে একটা তুমি ইজেকশন সিস্টোলিক মারমার পেতে পারো। এই জিনিসগুলো ক্লিয়ার। এখন টিচার বলবে ডায়াগনোসিস কেমনে করবা তুমি। ডায়াগনোসিস করতে হলে প্রথমে আমাকে কি করতে হবে? একটা চেস্ট এক্সরে করতে হবে। ঠিক আছে, তোমরা চেস্ট এক্সরে তে যে সেলে বলছো, যে স্টুডেন্ট বললা ওলিগেমিক লাং ফিল, তাকে ধন্যবাদ। এখন এই ওলিগেমিক লাং ফিলের সাথে রেসপিরেটরি ইনফেকশনের সম্পর্ক আছে? আছে। এই ধরনের বাচ্চাদের রেসপিরেটরি ইনফেকশন কি রিকারেন্ট রেসপিরেটরি ইনফেকশন হতে পারে? দেখে একজন আনসার দাও। আমি যদি বলি ওলিগেমিক লাং ফিল রিকারেন্ট, ছোটকাল থেকে রেসপিরেটরি ইনফেকশন নিউমোনিয়া হতে পারে কিনা এই আর্ট ডিফেক্টের জন্য? কালকে বলছি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে কমন রিকারেন্ট রেসপিরেটরি ইনফেকশন, রিকারেন্ট এআরআই, এখানে কমন কিনা? এখানে ব্লাড লাংসে যাচ্ছে কিনা? লাংসে তো ব্লাড যাচ্ছে না, যাইতেছে না, ওলিগেমিক লাং ফেল। তাহলে কি রিকারেন্ট রেসপিরেটরি ইনফেকশন কমন না আনকমন? কি মনে হয় এবার? কমন না আনকমন? আনকমন এখানে আনকমন। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট গুলোতে, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টে যেরকম ব্লাড ডাবল ব্লাড নিয়ে যাচ্ছে লাংসে, কনজেস্টেড থাকে, এটা গুড এনভায়রনমেন্ট ফর ব্যাকটেরিয়া ভাইরাস, কিন্তু এটা নট গুড এনভায়রনমেন্ট, কারণ এখানে লাংসে ব্লাডই যায় না। তাহলে রিকারেন্ট রেসপিরেটরি ইনফেকশন সাধারণত এখানে তোমার পাওয়া যায় না। মাঝে মধ্যে হইতে পারে, কিন্তু ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টের মতো রিকারেন্ট হইতে পারে না, কারণ এই লাং ফিল হচ্ছে ওলিগেমিক লাং ফিল। ক্লিয়ার হয়েছে সবাই? তারপর আমরা কি করব? একটা ইসিজি করব। ইসিজি তে কি পাবা সেটা পড়ে নিও, আমি ডিটেইলসে যাব না। আমাদের দরকার এক্সরে আর হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি করলে তোমার ওই যে 4টা ডিফেক্ট বললা না, এই 4টা ডিফেক্ট বলবে। তারপর কি বলবে? প্রেসার গ্রেডিয়েন্ট কি রকম, তাহলে আমার ডায়াগনোসিসটা ওরা লিখে দিবে, প্যাথোলজি অফ প্যাডটস। এখন তুমি ডায়াগনোসিস করলা, এত তারপর আসে ট্রিটমেন্টের ব্যাপার। এখন ট্রিটমেন্ট হঠাৎ, এখন তোমার কাছে মা তো এতদিন আস নাই, হঠাৎ করে চলে আসলো কি? এতদিন তো তার ফ্লুইড ডিসকালেশন নিয়ে চিন্তা ছিল না। রেসপিরেটরি ইনফেকশন তেমন হয় না। মা হঠাৎ করে রাত বিরাতে, তুমি যখন ইভিনিং নাইট ডিউটি করবে ইন্টার্ন ডক্টরে, তখন হঠাৎ করে হাজির হবে এই ধরনের বাচ্চা, কি বলবে? ছোটকাল থেকে তার এই সমস্যা, একটু দৌড়াদৌড়ি করলে নীল হয়ে যায়, মুখ হাত সবসময় নীল থাকে, গ্রোথ ফেলিওর, রাইতে আসে ভর্তি হবে কি তার সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে কনভালশন। সেটাকে আমরা কি বলছি? সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস কনভালশন হাইপোক্সিয়ার জন্য হচ্ছে, মানে কোনো ব্লাডই বের হচ্ছে না হার্ট থেকে, সিভিয়ার রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন, সিভিয়ার পালমোনারি স্টেনোসিস হয়ে গেছে, ইনফান্টিবুলার স্পাজম। এই কন্ডিশনটাকে আমরা কি বলছি এতক্ষণ? হাইপারসাইনোটিক স্পেল। গুড।
হাইপারসাইনোটিক অ্যাসপেল নিয়ে তোমার কাছে ওয়ার্ডে আসবে, তুমি ইন্টার্ন ডাক্তার, তখন তোমাকে এটা সাথে সাথে ম্যানেজ করতে হবে। সিনিয়র ভাইকে খোঁজাখুঁজি করলে দেরি, কিছু কাজ নিজেকে তোমাকে করে নিতে হবে। এই রোগীটা তুমি গ্রামে পেতে পারো, রিমোট এরিয়া থেকে লোকানো পাবা, তাহলে সাথে সাথে তোমাকে ম্যানেজ করতে হবে। আর ম্যানেজ করার জন্য কি করবা, প্রথমে আমার দুইজন মানুষ লাগবে, দুইজন লাগবে মানুষ। প্রথমে তোমার কাজ কি, ও কোন পজিশনে নিয়ে যাবা ওকে, বলো দেখি। নিচেস্ট এটাকে কি বলে, নিচেস্ট পজিশন। নিচেস্ট পজিশন মানে কিরকম, তার উল্টা অবস্থা। নিচেস্ট পজিশনে তাকে উল্টা অবস্থায় রাখবা। নিচেস্ট পজিশনে রাখলে কি সুবিধা, ব্লাড তোমার হার্টে আসতে পারবে না। নি চেস্ট পজিশন চিন্তা করো, নি চেস্ট পজিশনে যদি যায়, একটু কল্পনা করো, ব্লাড পেরিফেরাল, আমরা বলি না ভেনাস রিটার্ন, ভেনাস রিটার্ন গুলো কি হবে, রিডিউস হবে, ব্লাড হার্টে আসতে পারবে না। হার্টে যদি আশাটা কমিয়ে দেয়, তাহলে তার সমস্যাটা করতেছে, এটা কিছুটা তার রিডিউস হবে। এই নি চেস্ট পজিশনে বাচ্চাটা এমনি অটোমেটিক তার কম্প্রোমাইজ হয়ে যায়, অটোমেটিক সে ছোট কাল থেকে শিখে যায়। তুমি ডাক্তার হিসাবে তোমার কাজ হচ্ছে সাথে সাথে তোমার নি চেস্ট পজিশন করা। আমরা এমনি জানি কি প্রপড আপ পজিশন, যে কোনো রেসপিরেটরি ডিস্ট্রেসে আমরা কি করি, বেডের মাথা উঁচু করে দিই, প্রপড আপ পজিশন। আর এখানে কি করব, উল্টা, নি চেস্ট পজিশন। ক্লিয়ার হয়েছে সবাই, ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। কেউ একজন বলো, নি চেস্ট পজিশন করবা, বলতে পারবা তো? পারবা তো বলতে, পরীক্ষায় খাতায় লিখতে পারবা? নি চেস্ট পজিশন কখনো বইলো না প্রপড আপ করব। তাহলে 2 নাম্বার কি করবা, 2 নাম্বার কি, অক্সিজেন দিবা। আমরা এখানে অক্সিজেন স্যাচুরেশন দেখবো, অক্সিজেন স্যাচুরেশন কত নিচে গেলে সায়ানোসিস ভিজিবল হয়, দেখে একজন বলো তো। আমরা এই যে করোনা রোগী ডিল করতেছি না, অক্সিজেন স্যাচুরেশন কত নিচে গেলে সায়ানোসিস হয়, মানে ভিজিবল হবে, সায়ানোসিস তোমার ভিজিবল হয়ে যাবে। সেন্ট্রাল সায়ানোসিস কত পার্সেন্টের নিচে গেলে, কেউ একজন আনসার করো। অক্সিজেন স্যাচুরেশন কত নিচে চলে গেলে তুমি সায়ানোসিস দেখতে পাবা, নেকেড আইতে খালি চোখে দেখা যাবে। একজন আনসার করো দেখি, অনেকে তো আছে, 174 জন। কত পার্সেন্ট নিচে গেলে তুমি বুঝবা যে তার অক্সিজেন কত পার্সেন্টের নিচে গেলে থাকবে, শোনা যায়? 65% স্যার। না, 85%। গুড গুড, 85% যে বলছো সে গুড। নরমালি কত পার্সেন্ট থাকে, কত পার্সেন্টের উপর? স্যার 97%, 95 এর 97 এর বেশি থাকে। 95% এর উপর থাকতে হবে। আর আমরা যখন 95% এর নিচে চলে যাবে, তখন আমাদের এটা অক্সিজেন দিতে হবে। আর আমি কখন সায়ানোসিস পাবো, সেন্ট্রাল সায়ানোসিস কখন আমি খালি চোখে দেখবো, 85% এর নিচে চলে গেলে। পরীক্ষা ঠিক করে বসে থাকতে পারে, যেহেতু মিটার আগুন তোমার ঘরে ঘরে পালস অক্সিমিটার আছে, তখন টিচার দৌড়ে বসে থাকবে। পালস অক্সিমিটার দেখছো, দেখছি তো নিচে গেলে তুমি সায়েন্স লিখবা 5% এর নিচে, তুমি তার জন্য অপেক্ষা করবো না। আমরা 95% এর নিচে চলে গেলে তুমি অক্সিজেন দেওয়া শুরু করবা। এটা ক্লিয়ার হয়েছে তো? তারপর কি দিবা, নিচের পজিশন অক্সিজেন স্যাচুরেশন। আমরা ম্যানেজমেন্ট বলতেছি হাইপারসাইনোটিক অ্যাসপেল। ড্রাগ কি দিবা, ওষুধ কি দিবা, ড্রাগ ইনজেকশন কি দিবা, বলো দেখি। ফেনোবারবিটন কেউ স্যার। একজন বলো, কি দিবা, কেন? ফেনোবারবিটন স্যার। এখানে ইনজেকশন দিবা, নো, গুড, তুই চেষ্টা করছো, বলো। এখানে ইনজেকশন দিবা মরফিন, মরফিন ইনজেকশন নাম শুনছো তো? মরফিন কিন্তু জেনারেলি সেল করে না, এটা সরকার থেকে নিতে হয়, স্পেসিফিক সরকার থেকে অর্ডার দিয়ে নিতে হয়। মরফিন অ্যাভেলেবল না এখন, কারণ এটা
মাদক দ্রব্য হিসাবে অনেকে আগে ইউজ করছে, এটাকে এখন ওইভাবে অ্যাভেলেবেল না, কিন্তু এই রোগীর ক্ষেত্রে মরফিন দিতে হবে। নি চেস্ট পজিশন, অক্সিজেন স্যাচুরেশন মেইনটেইন করবা, অক্সিজেন দিবা। একজন তোমার কলিগ আইভি লাইন ক্যানুলা ওপেন করবে, আইভি লাইন দিয়ে একটা স্যালাইন লাগাবে, একটা স্যালাইন লাগানোর সাথে সাথে ক্যানুলা দিয়ে কি দিবে তোমার সাবকিউটেনিয়াসলি। মরফিন কিন্তু সাবকিউটেনিয়াসলি দেয়, আইভি না। এখানে খেয়াল রাখবা, সাবকিউটেনিয়াসলি দেয়। আইভি দিলে ডাইরেক্ট সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গিয়ে তার ডেথ হয়ে যেতে পারে। মরফিন যদি আইভি দাও রেসপিরেটরি অ্যারেস্ট হয়ে যেতে পারে। তুমি এখানে সাবকিউটেনিয়াসলি দিবা। মরফিনের কাজ কি এখানে বলো দেখি? হাইপারসায়ানোটিক অ্যাসপেলে মরফিন কি কাজ করে? টিচার জিজ্ঞেস করবে তুমি যে মরফিন দিচ্ছ এটার কাজ কি? এটা ইনফান্ডিবুলার যে স্পাজম হচ্ছে, রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন, ওখানে মাসল আছে ইনফান্ডিবুলার মাসল, ওটাকে রিল্যাক্স করে। ওটাকে রিল্যাক্স যখন করে দেয়, রাইট ভেন্ট্রিকুলার যে আউটফ্লো অবস্ট্রাকশন ইনফান্ডিবুলার মাসলের জন্য স্পাজম হচ্ছে, ওই স্পাজমটাকে রিল্যাক্সেশন করে দেয়। রিল্যাক্সেশন করে দিলে লাংসে ব্লাড ফ্লো শুরু হয়ে যায়, শুরু হয়ে গেলে তার রিলিভ হয়। ক্লিয়ার হইছে? মরফিনের মরফিনের অনেক ফাংশন আছে, তোমরা ফার্মাকোলজিতে পড়ে আসছো। মরফিন রেস্টলেসনেস কমায়, গুড। তাকে সিডেশনে নিয়ে যাবে, সব সব জানো তোমরা। কিন্তু এখানে আমরা দিচ্ছি কেন তাকে? মূলত ইনফান্ডিবুলার মাসলের যে স্পাজম হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশনে, সেখানে মরফিন ওই ইনফান্ডিবুলার মাসলের স্পাজমটাকে রিল্যাক্সেশন করে দেয়। আবার কি করে মরফিন? পেরিফেরাল ভেনাস রিটার্ন, পেরিফেরাল ওখানে কি করে? ভ্যাসোডাইলেটেশন করে। তাহলে কি হয়? আর্টে ভেনাস রিটার্ন আসতে পারে না। এইভাবে তোমার সায়ানোসিস কমায়। ক্লিয়ার হয়েছে সবাই? ক্লিয়ার হয়েছে কি না মরফিনের রোল? জি স্যার। তাহলে পরীক্ষার দিন দয়া করে বলো এত ড্রাগ থাকতে মরফিন কেন দিচ্ছ? 1 নাম্বার ড্রাগ আইভি ক্যানুলা ওপেন করে। আরেকজন কি দিবে? আরেকজন দিবে বলতেছিলাম প্রোপানানল। প্রোপানানল আইভি দিবা। প্রোপানানল কি করে? হার্ট রেট কমায়। তাহলে হার্ট রেট কমাইলে তোমার হার্ট থেকে যে ফ্লোটা এগুলো করে ইনজেকশন প্রোপানানল। তারপর দিবে কি ইনজেকশন সোডিবাইকার্ব। সোডিবাইকার্ব কেন দেয়? মেটাবলিক অ্যাসিডোসিস কমানোর জন্য। গুড, মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে তুমি এতটুকু যদি বলতে পারো তোমার পাস নিশ্চিত, এবং এসিকিউ কোশ্চেনে সম্পূর্ণ নাম্বার পেয়ে যাওয়া। 1 নাম্বার নিচেস্ট পজিশন, আমরা ম্যানেজমেন্ট অফ হাইপারসায়ানোটিক অ্যাসপেল। 1 নাম্বার নিচেস্ট পজিশন, তুমি ওয়ার্ডে ডিউটি করতেছো, তোমার কলিগকে ডেকে নিবা, দোস্ত আইভি ক্যানুলা। 3 নাম্বার হচ্ছে নার্সে অক্সিজেন লাগাবে, অক্সিজেন 2-3 লিটার লাগাই দিবা পার মিনিটে যত পারো। এখানে অক্সিজেন কিভাবে দিবা? এখানে অক্সিজেন এমনি নেজাল অক্সিজেন দিলে হবে না, ফুড বক্স। ফুড বক্স দেখছো তোমরা ওয়ার্ডে? ওই যে মাথার উপর একটা আয়নার মতো বাক্স লাগিয়ে দেয়, ফুড বক্স দিয়ে দিবা। ফুড বক্স দিয়ে দিলে 6 থেকে 8 লিটার 10 লিটার অক্সিজেন দেওয়া যায়। কনসেন্ট্রেশন আমি অনেক পাঠাতে পারি। আর এখানে দিতে হবে 100% অক্সিজেন। এখানে 100% অক্সিজেন দিতে হবে। 10% আমাকে 10% 100% অক্সিজেন নিশ্চিত করতে হবে ফুড বক্স দিয়ে। তাহলে ফুড বক্স দিয়ে যদি দিই আমি, অক্সিজেন দিতে হবে 100%। অন্য রোগীর ক্ষেত্রে কিন্তু এগুলো না। অন্য রোগীর ক্ষেত্রে 40% অক্সিজেন দিলে চলে, নিউমোনিয়া রোগী বাচ্চাদের। কিন্তু এখানে 100% অক্সিজেন দিবা ফুড বক্স দিয়ে। তারপর বললাম নিচের পজিশন, আইভি ক্যানুলা ওপেন করবা, ইনজেকশন মরফিন দিবা সাবকিউটেনিয়াসলি, ডোজ বইতে দেখে নিবা। তারপর ইনজেকশন প্রোপানানল দিবা। লাস্টটা আছে ইনজেকশন সোডিবাইকার্ব টু রিডিউস মেটাবলিক অ্যাসিডোসিস। এভাবে হাইপারসায়ানোটিক অ্যাসপেল তুমি ম্যানেজ করবা। আমার হাইপারসায়ানোটিক অ্যাসপেল ম্যানেজমেন্ট হয়ে গেল। তারপর সে আস্তে আস্তে তার এগুলো কমে আসলো, সে রেস্টলেস কমলো, রেসপিরেটরি ডিস্ট্রেস কমে গেল। সে এখন আগের অবস্থানে 2-3 দিনের মধ্যে আগের অবস্থানে যাবে। আগের অবস্থান কি? সে তার রেসপিরেটরি ডিস্ট্রেস চাই, তার কনভালশন আমি কন্ট্রোল করছি। এগুলো দিলে মরফিন টরফিন দিলে অক্সিজেন, এখানে কনভালশন যেহেতু চাই বক্সিয়ার জন্য, তুমি যদি রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন কমিয়ে দাও মরফিন দিয়ে, 100% অক্সিজেন দাও,
সোডি বাই কার্ব দাও, তাহলে তার কনভার্সন হাইপোক্সিক কনভার্সনটা বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার হইছে? এখানে হাইপোক্সিক কনভার্সন, এখানে অক্সিজেন দিতে হবে, এখানে ডাইজিপাম ফেনোবারবিটন দিয়ে লাভ হবে না। 100% অক্সিজেন মরফিন দিয়ে ব্লাড পাঠাতে হবে, ইনফান্ডিবুলার স্পাজম কমিয়ে, আর দিতে হবে সোডিবাইকার প্রোপানল, এগুলো ইনজেকশন ফর্মে, তাহলে তোমার হয়ে যাবে। তারপর লাস্টে তুমি যখন রোগীকে সেটেল করে দিলা, রোগীর ডায়াগনোসিস তো ফেলোস্ট্যাটলজি আছেই, এখন তুমি ডায়াগনোসিস কনফার্ম করলা ফেলোস্ট্যাটলজি, রোগীকে কোথায় পাঠাবা? কার্ডিয়াক সার্জারিতে। কোন হিসাবে কার্ডিয়াক সার্জারিতে পাঠাবা? রোগী যদি তোমার ফিজিবল হয় সার্জারি করার জন্য, এখন সার্জারি করার জন্য ফিজিবল কিনা সেটা কিভাবে বুঝবা? রোগী যদি পেশেন্ট যদি খুব হাইপারসাইনোটিক স্পেল, সিভিয়ার হাইপারসাইনোটিক স্পেল, তুমি ম্যানেজ করতে কষ্ট হচ্ছে, বারবার হইতেছে, 2-4 দিন পর পর হচ্ছে, এই রোগী সার্জারি করার অবস্থায় নাই, এই রোগী সার্জারি করতে পারবে না, তার ওজন এত কম, সার্জারি করা যাবে না, তার কিছুদিন পর পর হাইপারসাইনোটিক স্পেল হয়, তার অর্থ তার কন্ডিশন খারাপ, হার্টের যে অ্যানাটমিক্যাল ডিফেক্টটা বেশি, তাহলে এই রোগী আমরা ডাইরেক্ট সার্জারিতে যাইতে পারবো না, আমাকে কি করতে হবে? পেলিয়েটিভ যেতে হবে, পেলিয়েটিভ সার্জারি। তোমরা অ্যানাটমিতে পড়ে আসছো, পেলিয়েটিভ সার্জারি পড়ছো না? একটা শান্টের নাম কি শান্ট বলো এটাকে? বাইপাস করে দেওয়া ব্লাড ফ্লোকে আমি বাইপাস করে দিব, আরেকটা ভেসেল একটা ভেসেলের সাথে যোগ করে দিব। শোনা যায়? শোনা যায় না মনে হয়। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? অ্যানাটমিতে পড়ছো, একটা শান্টের নাম বলো বাইপাস করে, ব্লাড ফ্লোকে বাইপাস করে দিবা। তুমি এটা অপারেশন করা যাচ্ছে না, কি নাম শান্টের নাম? ব্ল্যালক কি বলে? টসিক শান্ট, ঠিক বলছি? জি স্যার। ব্ল্যাকর টসিক শান্ট, আরো 2-3টা এটা কি করে? বাইপাস করে ব্লাডকে কোথায় পাঠায় দেয়? সাবক্লেভিয়ান, ওই যে ওইদিকে একটা বাইপাস করে দেয় সাবক্লেভিয়ান আর্টারির সাথে পালমোনারি ভেইনকে, তাকে ওইদিকে একটা কানেকশন করে দেয়। বইতে দেখি নিও ব্ল্যালক টেসিক শান্ট কোন ভেসেলের সাথে কোন ভেসেলকে করে দেয়। এটা পেলিয়েটিভ, এটা নট কিউরেটিভ সার্জারি। যে পেশেন্ট সার্জারির জন্য ফিট না, অ্যানাটমিক্যাল ডিফেক্ট এত বেশি, তাকে তখন একটা পেলিয়েটিভ শান্ট দেখবা জুগুলার ভেনাস রিজনে একটা তার একটা শান্ট বসানো থাকে, ওটা ওই যে সাবক্লেভিয়ান আর্টারির সাথে তোমার ভেইন পালমোনারি ভেইনের একটা কানেকশন করে দেয়, ব্লাডকে আসতে দেয় না, বাইপাস করে দেয়। তাহলে এইভাবে আমরা তাকে কিছুটা রিলিফ দিতে পারি। and ফেলোস্ট্যাটলজির আলটিমেট ফেট ডিপেন্ড করে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন। যদি রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন যত সিভিয়ার গ্রেড হবে, যত ইনফেন্ডুলার মাসল স্পাজম যত সিভিয়ার গ্রেড হবে ইনভলভমেন্ট, তত তার প্রগনোসিস ব্যাড। ক্লিয়ার হইছে? টিচারকে বলতে পারবে তো পরীক্ষার সময় এটার প্রগনোসিস কেমন? প্রগনোসিস বলবা টিচারকে, একজন বলো, একজন যে কোনো একজন বলো, টিচারকে বলবা এটা ডিপেন্ড করে শান্টের তার যে অ্যানাটমিক্যাল ডিফেক্ট সেটা সিভিয়ারিটি কতটুকু, সেটার উপর ডিপেন্ড করে তার প্রগনোসিস কেমন। যদি রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন খুব সিভিয়ার গ্রেড হয়, তার প্রগনোসিস ব্যাড। তাহলে আজকে আমরা কনজেনিটাল হার্ট ডিজিজ পড়লাম, সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, এবং সেটার মধ্যে ভ্যালোস্ট্যাটলজি পড়লাম, এর কম্পোনেন্ট, এর সিম্পটম, এর সাইন, এর ইনভেস্টিগেশন কি করব, এই কি নিয়ে মূলত ওয়ার্ডে পড়তে হয়, হাইপারসাইনোটিক স্পেল কিভাবে ম্যানেজ করব সেটা শিখলাম, এবং ভ্যালোস্ট্যাটলজির আমরা সাপোর্টিভ মেজারমেন্ট দিব। কার্ডিয়াক সার্জারিতে যদি সার্জারি করা না যায় আমরা কি করব? পেলিয়েটিভ সার্জারি। কোন কন্ডিশনে যদি সার্জারি করা না যায় পেলিয়েটিভ শান্ট কোন কি নাম সেটাও বললাম। আর তোমাদের জন্য কোশ্চেন হলো সাইনোসিস কাকে বলে, কখন সাইনোসিস অক্সিজেন স্যাচুরেশন 85% নিচে গেলে পাবো, এবং তোমার আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছিলাম প্রিকোডিয়াম এক্সামিনেশনে তোমার লেট প্যাস্টার্নাল লিপ পাবা,
আর ফার্স্ট আর্টসন নরমাল, সেকেন্ড আর্টসন শুধু সিঙ্গেল কম্পোনেন্ট অ্যাওয়ার্টিক কম্পোনেন্ট পাবা। আর মারমার পেতে পারো ইজেকশন সিস্টোলিক মারমার আপার জোনে, আপার মিড স্টারনাম, আপার মিড স্টারনামের উপর ইজেকশন সিস্টোলিক মারমার পেতে পারো। আর প্যালোস্ট্যাটলজি স্যার আর কনজেটাল সাইনোটিক আর্টেরিয়া দুই তিনটার নাম বলবা। ট্রান্সপোজিশন অফ গ্রেট ভেসেল, টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস রিটার্ন, ট্রাইকাসপিড, অ্যাটেশিয়া। কারো কোনো কোয়েশ্চেন আছে কি না? নাহলে কি কারো কোনো কোয়েশ্চেন নাই? নাই। স্যার মরফিনের আমরা আজকে রোলটা একবার বলুন। কোনটা? মরফিনের মরফিনের অনেক মরফিনের ইনফান্টিবুলার মাসল যে স্পাজম হয় রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশনে, ওখানে ইনফান্টিবুলার মাসল থাকে, ওটাকে রিল্যাক্স করে, রিল্যাক্সেশন করে দেয়, স্পাজমটাকে কমিয়ে দেয়। আর পেরিফেরাল ভেনাস রিটার্ন কি করে? পেরিফেরাল ভ্যাসোডাইলেটেশন করে। তাহলে আর্টে ব্লাড আসতে পারে না, ডিঅক্সিনেটেড ব্লাড, আর ইনফান্টিবুলার মাসল স্পাজমটাকে রিল্যাক্স করে দেয়। রিল্যাক্স করে দিলে রাইট ভেন্ট্রিকুলার দিয়ে ব্লাড ফ্লো শুরু হয়, এই জন্য ইনজেকশন মরফিন দেয়। আর এই দুইটা ফাংশন তুমি বলবা, ইনফান্টিবুলার মাসল স্পাজম রিল্যাক্সেশন করে, পেরিফেরাল ভ্যানোডাইলেটেশন করে। পেরিফেরাল ভ্যানাস যদি ডাইলেটেশন করে, আর্টে ব্লাড রিটার্ন আসে না, ভ্যানাস রিটার্ন কমিয়ে দেয়, যেটা নি সেস্ট পজিশন করলে হয়। নি সেস্ট পজিশনে কি হয়? ভ্যানাস রিটার্ন আর্টে কমে যায়, পেরিফেরাল ভেনে ভ্যানাস রিটার্ন আর্টে আর রিটার্ন আসে না। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ অল।